পায়ের কাছে গিয়ে বসে থাকা। তো এই জায়গা দিয়ে ক্ষমতার প্রকৃতি কিন্তু তাকে আমরা প্রশ্ন করতে পারি সেই জায়গায়, এবং আমাদের নিজেদের পেশাগত জায়গা থেকে আমরা যদি সবাই সৎভাবে সাংবাদিকতার পেশাটাকে সবাই যাতে আমরা নিজেদের দায়িত্ব পালন করতে পারি, সেই জায়গায় আমরা যদি নিজেদেরকে দেখতে পারি, দেখতে চাই, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মিস্টার। কথা বলবেন আলফা জানা। আলফা জানামও খুবই দুর্দিন পার করেছেন, একটি সময়ে চাকরি হারিয়ে তার পত্রিকায় বন্ধ হয়ে গিয়েছিল, যে পত্রিকায় কাজ করেছেন। আপনারা সবাই জানেন যে সাংবাদিকরা নিপীড়িত হয়েছে, শুধু তাদের প্রতি ব্যক্তি হিসেবে টার্গেট করে তাদের প্রতিভূতির কারণে না, আরো অনেক কারণেই তারা নিপীড়নের শিকার হয়েছে। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, পত্রিকা বন্ধ করে দেওয়া, চ্যানেল বন্ধ করে দেওয়া। তো কথা বলবেন এখন আলফা জানা। শুভেচ্ছা। আসলে বিগত 1.5 দশকে সাংবাদিকতার শুধু নিপীড়নই কারণ কিছু ব্যক্তি বা সম্পাদকের মাহমুদুর রহমান শফিকের মতো সাংবাদিকদের ছাড়া সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে গত 1.5 দশকে সাংবাদিকতা একটা মর্যাদাহীন, সাংবাদিকতা পেশাটাকে মর্যাদাহীন করে ফেলা হয়েছে। কারণ যে মিডিয়াগুলোকে আমরা দেখেছি এগুলো সম্পূর্ণ একটা প্রপাগান্ডা মেশিনারিতে পরিণত হয়েছে। ফলে সমাজে সাংবাদিকতা পেশা তার মর্যাদা হারিয়ে ফেলছে। আমরা আশা করি যে জার্নালিস্ট ফর জাস্টিস আমরা যেটা করতে চাই যে এই 1.5 দশকে সাংবাদিকদের যে নিপীড়ন, নির্যাতন কীভাবে কন্ট্রোল করা হয়েছে তার বিবরণগুলো আমরা তুলে ধরতে চাই, এবং এখান থেকে আমরা নিজেরা এবং সাংবাদিকতার পেশা যারা আছেন তাদের সহযোগিতাটা এখানে সবচেয়ে বেশি জরুরি। তাদেরকে এগিয়ে আসতে হবে এবং এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমরা যাতে ভবিষ্যতে এই ধরনের সাংবাদিকতার নামে আমরা একটা প্রপাগান্ডা অংশ হয়ে না করি, এবং স্বাধীন সাংবাদিকতার মাধ্যমে আমরা যাতে আমাদের নিজেদের মর্যাদাটা ফিরে পেতে পারি। এইটাই আমাদের প্রধান। যদি মর্যাদা না থাকে তাহলে আমরা সাংবাদিকতার বিকাশ ঘটাতে পারবো না এবং নিজেরা আত্মমর্যাদা নিয়ে যেতে থাকতে পারবো না। এই যে নিপীড়নের শিকার হয়ে যারা প্রবাসে আছেন, আমাদের অনুরোধ থাকবে যে তারা যেন দেশে ফিরে আসেন এবং আবার এই পেশার সাথে নিজেদের সম্পৃক্ত আসেন। আজকে এই অনুষ্ঠানে সবাই উপস্থিত থাকার জন্য সবাইকে সবাইকে জানাতে চাই আমি ইয়াসির আরাফাত সমকালে কাজ করি। আপনারা হয়তো দেখেছেন এখানে যারা আসছেন তাদের মধ্যে অনেকেই অনেক বেশি নির্যাতিত, অনেক বেশি নিপীড়নের শিকার হয়েছে। তাকে একটা ছোট্ট ঘটনা সবাইকে জানাতে চাই, হয়তো অনেকে জানেন না, যে আমি গত কয়েকদিন আগে আমরা কয়েকজনে মিলে অফিসে সেই অভিযোগটি জানিয়েছি যে 5 তারিখেরও আরো 7-8 দিন আগে আমাদের ডিবি পুলিশ একটা লিস্ট করেছিল সাংবাদিকদের, 42 জন সাংবাদিকের যারা ছাত্র আন্দোলনে ছাত্রদের সহযোগিতা করছে বলে অভিযোগ করে। তো সেই লিস্ট ধরে ওই লিস্টটা আমি দেখেছি, যেখানে লেখা সমকাল, সেখানে 6টা লেখা, তাদের নামের সাথে মোবাইল নম্বর লেখা, এবং এদেরকে যদিও সরকার টিকে যেত, এদেরকে কি করা হতো সেটা আসলে আমাদের বলার অপেক্ষা রাখে না। তো আরেকটা বিষয় যে সবার জায়গা থেকেই একটু স্মরণ হওয়া দরকার, কারণ হচ্ছে এইটুকু শুনতে পাচ্ছি যে ওই ডিবি অফিসে তার আগের দিন আমার হাউসেরই একজন সহকর্মী গিয়ে এই তালিকাকে সহযোগিতা করেছে, এবং সেই সিসিটিভি ফুটেজ আমি। তো যদি এরকমই হয়ে থাকে আমাদের সহকর্মী তারা এখনো ভয়ঙ্কর আছেন, আমরা বলতে চাই যে আমরা আমাদের সবার জায়গা থেকে যেন এইসব নির্যাতনের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে আরো শক্তভাবে কথা বলি। আমরা অফিসে জানিয়েছি, অফিস বলেছে যে একটা ব্যবস্থা নেওয়া হবে, একটা তদন্ত কমিটি বা কিছু একটা, সেটাও প্রায় 10 দিন হতে চললো। আমরা অপেক্ষায় আছি, আমরা আশাবাদী, আমি খুবই আশাবাদী যে সমকাল অন্তত ওই ব্যক্তিকে শাস্তির আওতায় এবং অন্যান্য হাউসে যারা আছে প্রত্যেকেই এই নিয়ে আওয়াজ তুলবেন বলে আমি আশা করি। সবাইকে ধন্যবাদ। আমার নাম আবুল কালাম, আমি দিগন্ত পত্রিকায় কাজ করি। আমার ঠিক প্রশ্ন না, আমার আপনাদের বলা যায় একটা অনুভূতির মতো বিষয়, যে এই যে ছাত্র আন্দোলন হলো এবং এই আন্দোলনের আগে
আপনারা যে কারণে দেশ ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হলেন, এর পেছনে একটা আমাদেরই কমিউনিটির একটা গোষ্ঠীর প্রকাশ্য নিধন ছিল, যারা এমন ধরেন যে এই ছাত্র আন্দোলন যখন হলো, ছাত্রদের হত্যা করা হচ্ছিল, সংবাদপত্র বন্ধ করে দেওয়া হচ্ছিল, তখন সংবাদপত্র পরিষদ নামে একটা সংগঠন ছিল, সেটাও মানুষ কিন্তু মনে রাখতে হবে, তাদের কোনো ভূমিকা ছিল না, তারা একটা বিবৃতি পর্যন্ত সংবাদের পক্ষে দেন। আমার প্রশ্নটা হচ্ছে, এবং যে কয়েকজন সাংবাদিক পুলিশের গুলিতে মারা গেলেন এই ছাত্র আন্দোলনের সময়, আপনারা তখন দেশে ছিলেন না, এই জন্য হয়তো পারবেন, পত্রিকায় দেখেছেন, পত্রিকায় আসেও না। সেই সাংবাদিকদের আমরা যতটুকু পেরেছি আমরা বলতে চেষ্টা করেছি, বলেছি যে তারা পুলিশের গুলিতে নিহত হয়েছে, কিন্তু আমাদের একটা কমিউনিটি, এই গোষ্ঠী, এরা সাংবাদিক নেতার নামে এরা যা করলেন সেটা হলো প্রেস ক্লাবের সামনে তারা বসে সমাবেশ করলেন। সেই সমাবেশের ভিডিওটা আমার কাছে এখনো আছে। সেই সমাবেশের ব্যানার ছিল যে জামাত বিএনপি দুর্বৃত্তদের হামলায় নিহত সাংবাদিকদের হত্যার বিচার করা দাবি করেছে। তো আমি তাদের নেতাকে বলছিলাম যে আপনারা কেমন সাংবাদিক, আপনারা কেমন নেতা, নিজের ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা যে মিথ্যাচার করলেন যে পুলিশের গুলিতে মারা গেছে, এইটাও আপনারা বলার মতো সাহস রাখেন, তো আপনারা কেমন নেতৃত্ব দেবেন? আমার আপনাদের কাছে জানার বিষয়টা হচ্ছে, এই যে সাংবাদিক হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, অন্যায়কে সমর্থন দেওয়া এবং এই গণহত্যার পক্ষে অবস্থান নিয়ে দেশ জনতাকে ধ্বংসের ষড়যন্ত্র করা, এখানে এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন, এবং সাংবাদিক হয়ে সাংবাদিকদের পাশে না থাকা, সে বিষয়টাও আপনারা একটু ব্যাখ্যা করবেন। এটাকে আপনারা কিভাবে দেখছেন এবং এই বিষয়ে আপনারা কোনো সামনে কোনো পদক্ষেপ আপনাদের আছে কি? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই জন্যই কিন্তু আমরা বলছি যে একটা কমিশন গঠন করা উচিত। আপনি দেখবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের পক্ষে যারা সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যম কর্মী, শিক্ষকরা ছিলেন, পরবর্তীতে কিন্তু তাদের তালিকা করে বিচারের আওতায় আনা হয়েছে। এই জন্য আমরা বলছি যে আপনি যেটা বলছেন, যারা ফেসিবাদের দোষর ছিল, ফেসিবাদের পক্ষে কাজ করেছে, আমরা গণমাধ্যমের ভিতর থেকে আমরা এইরকম মানে কি বলবো এলোমেলো অভিযোগ না করে আমরা যদি একটা কমিশন করে সরকার, আমি আগেও বলেছি যে এই কমিশনের কাজ কিন্তু এই কেবল খালি তথ্য অধিকার বা তথ্য প্রাপ্তি এগুলো নিয়ে কথা বলি না, সেই কমিশন একটা ফ্যাক্ট ফাইন্ডিং একটা কিছু করতে পারে যে গণমাধ্যমের কারা ফেসিবাদের পক্ষে কাজ করেছে, ফেসিবাদের পক্ষে প্রচারণা করেছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে। এটাই আমরা চাচ্ছি। আমি সৌরসেনা পারভেজ, কাজপুর কমিউনিকেশন। আমি একটা বিষয় খুবই সংখ্যায় আছি যে যেই স্বৈরাচার বা যাদেরকে আমরা বিতাড়িত করতে পেরেছি, তারা আমাদের ফ্রিডম অফ স্পিচ কেড়ে নিয়েছিল, কিন্তু এখন যারা আছে কিংবা ভবিষ্যতে যারা আসবে, আমরা কি প্রকৃতপক্ষেই আমাদের স্পিচ দিতে পারবো কিনা, ফ্রিডম অফ স্পিচ থাকবে কিনা? আমি ছোট একটি ঘটনা বলি। জাতীয় প্রেস ক্লাব সর্বোচ্চ সাংবাদিকদের যে জায়গা, গত 15 দিন আগে সেখানে একটা সাংবাদিকদের সদস্য পদ দেওয়া হয়েছে। তো সেখানে আমি প্রায় 8-10 বছর ধরে সংবাদ মাধ্যমে আছি। তো বয়সের কম হলেও আমার কাছে মনে হলো যে আওয়ামী লীগ যে ভুলটা করেছে, একই ভুলটা বর্তমানে যারা প্রেস ক্লাবের দায়িত্বে ছিলেন তারাও অসাংবাদিক, রাজনীতিবিদ, কম বয়সী জুনিয়র তাদেরকে সদস্য পদ দেওয়া হয়। তো আমার একটা ফেসবুকে পোস্ট ছিল যে যদি আওয়ামী লীগের মতো আপনারাও একই কাজ করেন তাহলে আপনাদের ভিতরে তফাৎ। তো এই পোস্টটাকে কেন্দ্র করে অনেক স্ক্রিনশট, এবার আমাকে বলা হচ্ছে যে আমাকে কোথাও সদস্য পদ দেওয়া হবে না। এবং গতকালও আমাকে অনেকে ধমকিয়েছে যে কেন তুমি এটা পাঠানো করতে চাও। তো মেন বিষয় হচ্ছে এই বিষয়গুলো, মানে আমরা একজনকে হটিয়ে আরেক যাদেরকে আনতেছি, প্রকৃতপক্ষে কি আমরা ফ্রিডম অফ স্পিচ পাবো কিনা? ধন্যবাদ। এখানে আমি এই প্রশ্নটা উত্তর দিতে চাচ্ছি আপনার। একটু আগে যেটা বলা হয়েছে, একটু আগে যে বিষয়টি বলা হয়েছে, এখানে যেহেতু কমিশন করার কথা বলা হয়েছে, তো এইখানে আমি আশা করব যে এই কমিশন সমস্ত বিষয়গুলো দেখবে এবং আপনি যে অভিযুক্তি করছেন এই জাতীয় বিষয় কমিশনের কার্যকরীদের আওতায় আসতে পারে।
আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি। আর দ্বিতীয়ত যেটা প্রেস ক্লাবের এখানে কমিটি কেউ এখানে নাই, তাইলে হয়তো তারা তাদের এটা একটা সদুত্তর দিতে পারতেন। তো এটুকুই বক্তব্য থাকবে যে কমিশন হলে হয়তো আমরা এই জাতীয় যেখানে সাংবাদিকতা রিলেটেড যে সমস্ত অন্যায় হচ্ছে বলে যে কেউ যদি মনে করে সে তার অভিযোগটি এখানে দায়ের করতে পারবে এবং তার উপর ভিত্তি করে তারা একটা ব্যবস্থা নিতে পারবে। এটা তাৎক্ষণিকভাবে কিছু বিষয় নিয়েও এই জাতীয় কমিশনের সিদ্ধান্তগুলো হতে পারে, স্বৈরাচারী সাংবাদিকদের নির্যাতন, এই কাজগুলো একটা হতে পারে, আবার স্থায়ীভাবেও তারা সাংবাদিকদের বিষয়ে সেগুলো দেখতে পারে। আমার মনে হয় যে এইরকম একটা প্রক্রিয়া যদি আমরা যেতে পারি, সরকারের কাছে আমরা যে দাবি, সেই দাবির প্রেক্ষিতে এইরকম প্রক্রিয়া হলে হয়তো আস্তে আস্তে সাংবাদিকতার সংগঠনগুলো পলিশ হয়ে যাবে, যাদের মধ্যে যে সমস্যাগুলো আছে এগুলা কাটিয়ে উঠতে আমরা সক্ষম হব। ধন্যবাদ। প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমরা নিজেরাও কিন্তু অতীতে এরকম বিভিন্ন সংগঠন দেখেছি বিভিন্ন সময়, এবং আশা করছি যে আমাদের জন্য তারা কথা বলবে, সাংবাদিক সমাজের জন্য তারা দাঁড়াবে তাদের অধিকার রক্ষার জন্য। কিন্তু সেটা আমরা হতে দেখিনি। আমরা সবসময় দেখেছি যে অনেকগুলো সংগঠনে আমি বলতে পারি যে তারা সবসময় সেই সরকারের পক্ষেই তাদের একটা সমর্থন থাকে এবং সেই সমর্থনের জায়গা থেকেই তারা তাদের অবস্থান নিয়েছে। তো আমরা বলতে চাই যে আমরা যারা এখানে একত্র হয়েছি তারা কিন্তু শুধু বিগত 15 বছর না, তারা এর আগের সরকারগুলোতেও সরকারের ক্রিটিক করেছেন আমরা। সো এই জায়গা থেকে বলতে চাই যে আমরা সবসময় ক্রিটিক্যাল থাকবো এবং আমাদের জায়গা থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য শুধু না, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গিয়ে যদি কেউ হুমকির শিকার হয় বা তার অধিকার থেকে বঞ্চিত হয়, সে জায়গায় আমরা তার পাশে দাঁড়াবো। একটি কথা এখানে আমরা বলতে চাই যে আপনি বলেছেন যে প্রতিষ্ঠান দ্বারা নিপীড়ন। তো এখানে তো সাংবাদিকরা শুধু তারা যে প্রতিষ্ঠানে কাজ করছে শুধু প্রতিষ্ঠান দ্বারা নিপীড়িত হয় নাই, রাষ্ট্রীয় যন্ত্রের দ্বারা তারা নিপীড়নের শিকার হয়েছে। তো এখানে শুধু গণতান্ত্রিক নিপীড়নের শিকার তারা হয়েছে। তো এই জায়গাগুলোকে কিভাবে আমরা মোকাবেলা করবো সেটা বলতে গেলে আমরা একটা আমাদের একটা প্ল্যান দরকার, যে কারণে বারবারই আমরা বলছি যে সংবাদ মাধ্যমের জন্য সাধারণ কমিশন দরকার। একটা বিষয় এখানে এহসান উল্লেখ করেছে, সেটা হচ্ছে যে পত্রিকাগুলোর সার্কুলেশন কিভাবে ঠিক হয়, পত্রিকাগুলোর বিজ্ঞাপনগুলো কিভাবে ঠিক হয়। এটার সাথে একটা বিশাল বাণিজ্য বা বিশাল ষড়যন্ত্র এবং সরকারের মিথ্যা তথ্য, সরকারের পারপাস সার্চ করার একটা ফায়দা থাকে। তো এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে যে কি করে এটা হচ্ছে। রাষ্ট্র এখানে সম্পৃক্ত আছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এগেইন এখানে সার্কুলেশন পর্যন্ত পরিসংখ্যান ওঠানামা করে এবং সেটা সেখানে আবার সম্পৃক্ত আছে আপনার কর্পোরেট ওয়ার্ল্ড। সো কর্পোরেট ওয়ার্ল্ডকেও আমরা এই জায়গায় আহ্বান জানাবো। তার আগে আমরা দেখবো যে সার্কুলেশনগুলো কতটুকু জেনে নেবেন। আসলে সংবাদ মাধ্যমের জায়গায় সঠিক সংবাদ মাধ্যম তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে এরকম একটা জায়গায় পৌঁছানোর জন্য অনেকগুলো কাজ করার। তো আমরা তো মাত্র যাত্রা শুরু করলাম, আমরা আশা রাখি এই জায়গাগুলোতে কাজ করব। প্রতিষ্ঠানের ব্যাপারটা আপনি বলছিলেন, প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি সবসময় সবগুলো প্রতিষ্ঠান বেশিরভাগ ক্ষেত্রে মালিক পক্ষ যারা বিনিয়োগ করে তারা শুধুমাত্র সেই বিনিয়োগটাই না, তাদের আরো বিনিয়োগকে কি করে বাড়াতে পারে সেজন্য গণমাধ্যমকে ব্যবহার করে এসেছে। তো এই জায়গাটায় গণমাধ্যম যেন আর ব্যবহৃত হতে না পারে কোনো ইন্টারনেটের পারপাস সার্ভ করতে, সেটা আমরা নজরে রাখবো। আর পাশাপাশি একটা জিনিসও বলতে চাই যে সবাইকে একত্র থাকতে হবে। সবাই যদি আমরা একসাথে থাকি তাহলেই কাজগুলো করা সম্ভব। আমরা জানি এখানে যে মারুফ মল্লিক উল্লেখ করেছেন যে হিটলারের সময় কি হয়েছে, তাই না? হিটলারের সময় হিটলারের প্রোপাগান্ডা মন্ত্রী ছিলেন জোসেফ গোয়েবলস। আমরা দেখেছি বিগত সরকারের একজন জোসেফ গোয়েবলস ছিলেন না, ওখানে অনেক গোয়েবলস ছিল এবং সেই গোয়েবলসের তথ্যগুলো কিন্তু সংবাদ মাধ্যম প্রচার করেছে। এই প্রচার করার মধ্য দিয়ে মানুষের মানবিক মূল্যবোধ এবং দেশের অর্থনৈতিক ক্ষতি, মানুষের মানবাধিকার হরণ, এই কাজগুলো হয়েছে। তো আমরা হীরক রাজার দেশে চলচ্চিত্র আমরা যখন দেখেছি, আমরা তো আসলে 3 ঘন্টা দেখেছি, আমরা 15 বছর ধরে হীরক রাজার দেশের চলচ্চিত্র চিত্রায়িত হতে দেখেছি। তো এটা যেন আর ভবিষ্যতে না হতে পারে সেজন্য আমরা সজাগ থাকতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই। ধন্যবাদ। সেখানে দেখা যাচ্ছে যে আমরা